ঘড়ির কাঁটায় তখন সকাল ঠিক ৮টা। মগবাজারের আদ্দিন হাসপাতাল রোডটি অন্যান্য দিনের মতোই হয়তো সাধারণ এক কর্মব্যস্ত সকালের অপেক্ষায় ছিল, কিন্তু হঠাৎ করেই যেন পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠল। সাইরেন বাজিয়ে একে একে এসে থামতে শুরু করলো র্যাব এবং পুলিশের একের পর এক গাড়ি। মুহূর্তের মধ্যে হাসপাতালটির চারপাশ ঘিরে ফেলল এক বিশাল সশস্ত্র বাহিনী। কোনো যুদ্ধক্ষেত্রের কমান্ডো অভিযানের মতো একদম অ্যাকশন মোডে হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকের সকালের এই রুদ্ধশ্বাস পরিবেশ দেখলে দূর থেকেও কারো বোঝার উপায় ছিল না যে সেখানে কোনো হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রশাসনিক আদেশ তামিল করতে আসা হয়েছে। বরং পুরো দৃশ্যপটের রন্ধ্রে রন্ধ্রে ছিল এক নগ্ন দখলদারিত্বের স্টাইল। একটি সেবামূলক এবং বিখ্যাত মানবিক হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণায় কাকডাকা সকাল থেকে এমন দানবীয় ফোর্সের অবস্থান জনমনে নানামুখী এবং হাড় হিম করা প্রশ্ন জাগিয়ে তুলেছে। দেশের মানুষ আজ স্তম্ভিত হয়ে দেখছে সরকারি বাহিনীকে ব্যবহার করে এখন এভাবেই নিমিষেই গুড়িয়ে দেওয়া হচ্ছে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কিন্তু এই দৃশ্যপট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মূলত বাংলাদেশের বর্তমান ক্ষমতার অলিন্দে তৈরি হওয়া এক ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চাল। আর এই অন্ধকার দাবার বোর্ডের প্রথম চালটি শুরু হয়েছিল যখন ২৪ জুলাইয়ের ছাত্র জনতার রক্তস্নাত আকাঙ্ক্ষার সাথে সরাসরি গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। সেই স্বৈরাচারী ব্যবস্থার অবসানের স্বপ্নকে ধূলিসাৎ করে সরকার তার অটোক্রেটিক বা স্বৈরতান্ত্রিক সিস্টেমের দ্বিতীয় ধাপ সম্পন্ন করে দেশের বৃহত্তম রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে আবারও সেই পতিত মাফিয়া এস আলমের হাতে তুলে দেওয়ার মাধ্যমে। আর আজ সেই একই স্বৈরতান্ত্রিক চক্রান্তের তৃতীয় আনুষ্ঠানিক ধাপ হিসেবে দেশের অন্যতম শীর্ষ মানবিক প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে চিরতরে সিলগারা করে দেওয়া হলো। আসুন একটু পেছনে ফিরে দেখা যাক এই ট্র্যাজেডির মূল সূত্রপাত কোথায়। কয়েকদিন আগে এই আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি বিকল হয়ে অক্সিজেনের অভাবে ৬টি নিষ্পাপ নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এই ঘটনাটি ছিল অত্যন্ত দুঃখজনক এবং হাসপাতাল কর্তৃপক্ষের এক অমার্জনীয় গাফিলতি। কিন্তু ঘটনার পরপরই সুপ্রিম কোর্টের প্রখ্যাত সিনিয়র আইনজীবী এবং বিচক্ষণ আইনি গোলন্দাজ অ্যাডভোকেট শিশির মনিরের মধ্যস্থতায় ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ একটি ঐতিহাসিক এবং মানবিক সমঝোতায় পৌঁছায়। সন্তানহারা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে ৮০ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তাদের আজীবন ফ্রি চিকিৎসা এবং পরিবারের যোগ্য সদস্যদের চাকরির লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়। খোদ ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তারা হাসপাতাল কর্তৃপক্ষের এই ক্ষতিপূরণ এবং আইনি জবাবে সন্তুষ্ট এবং তারা নিজেরাও চান না যে লাখ লাখ গরিব মানুষের শেষ ভরসার স্থল এই হাসপাতালটি বন্ধ হয়ে যাক। ভুক্তভোগী পরিবারের কেউই যেখানে হাসপাতাল বন্ধের পক্ষে ছিলেন না, সেখানে সরকার তার পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে কোন অদৃশ্য এজেন্ডা বাস্তবায়ন করছে। একটি সহজ এবং নির্মম উদাহরণ দিলে বর্তমান পরিস্থিতির কুৎসিত রূপটি একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একটি গ্রামের একমাত্র পরোপকারী এবং গরিবের ডাক্তার হিসেবে পরিচিত একজন চিকিৎসকের অ্যাসিস্ট্যান্টের ভুলের কারণে একজন রোগীর বড় ক্ষতি হয়ে গেল। ডাক্তার সাহেব নিজের ভুল স্বীকার করে সেই পরিবারের সমস্ত দায়িত্ব নিলেন এবং পরিবারটিও তাকে ক্ষমা করে দিল। কিন্তু গ্রামের অত্যাচারী জমিদার এবং তার সাঙ্গপাঙ্গরা, যারা দীর্ঘদিন ধরে ওই চিকিৎসকের জনপ্রিয়তার কারণে নিজেদের সুদের এবং জালিয়াতির ব্যবসা জমাতে পারছিল না, তারা ওই ভুলকে পুঁজি করে লাঠিয়াল বাহিনী পাঠিয়ে ডাক্তারের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দিল এবং ডাক্তারকে গ্রামছাড়া করল। আজ আদ্দিন হাসপাতালের সাথে ঠিক একই জঘন্য জমিদারি আচরণই করা হচ্ছে। দেশের অন্যান্য নামিদামি প্রাইভেট হাসপাতালগুলো যখন প্রকাশ্য দিবালোকে ডাকাতের মতো সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, হাই কস্টের মাধ্যমে মানুষের পকেট খালি করে লাশ আটকে রাখছে, তখন সেখানে সরকারের কোনো কুদৃষ্টি বা অভিযান পড়ে না। অথচ যে আদ্দিন হাসপাতাল থেকে এ পর্যন্ত দেশের প্রায় ১০ লাখের বেশি দরিদ্র রোগী সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন, যেখানে দেশের অন্যান্য সরকারি হাসপাতালের তুলনায় ৫০ থেকে ৭০% কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হয়, এবং যে ফাউন্ডেশনের হাত ধরে এ পর্যন্ত দেশের ৩ লাখের অধিক শিশুর সফল এবং নিরাপদ ডেলিভারি সম্পন্ন হয়েছে, সেই মানবিক হাসপাতালের লাইসেন্স বাতিল করার এই হীন চেষ্টা কোনোভাবেই স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না। মূলত দেশের অন্যান্য বড় কর্পোরেট হাসপাতাল সিন্ডিকেট এবং সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি চরম জামাত বিদ্বেষী গোষ্ঠীর যৌথ ষড়যন্ত্রের বলি হল আজকের এই আদ্দিন হাসপাতাল।
রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত কড়া ভাষায় বলছেন, বর্তমান বিএনপি সরকার আসলে মাঠের রাজনীতিতে জামাতকে পলিটিক্যালি বা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে এখন তিল তিল করে গড়া অর্থনৈতিক এবং সামাজিক ইকোসিস্টেমকে চিরতরে ধ্বংস করে দেওয়ার এক আত্মঘাতী ব্লুপ্রিন্ট হাতে নিয়েছে। আর এই পুরো সিস্টেমটি পরিচালিত হচ্ছে বাস্তবতা বর্জিত, চরম রোমান্টিক চিন্তার কোনো অল্পবিদ্যার ভয়ঙ্করী উপদেষ্টাদের কুপরামর্শে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, সরকারের এই একের পর এক স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের পরও বিরোধী দল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের ঘুম ভাঙছে না। চোখের সামনে যখন তাদের এক একটি প্রতিষ্ঠান ধ্বংসের প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে, তখন জামায়াত যেন এখনও মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বসে বসে ঝিমোচ্ছে। রাজনীতিতে এই নতজানু ভাব এবং কেবল মগবাজার থেকে একটি প্রেস রিলিজ বা বিবৃতি দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পুরনো কায়দা যে জামায়াতকে কোনোদিন রক্ষা করতে পারবে না, তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট। ইসলামী ব্যাংকের চ্যাপ্টার অলরেডি ক্লোজড। 8 দিন হাসপাতাল আজকে চিরতরে বন্ধ। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট সতর্ক বার্তা দিচ্ছেন, এটি কেবল একটি মহড়া মাত্র। প্লট সাজাতে বর্তমান সরকারের বেশি সময় লাগবে না। সামনে তাদের নেক্সট টার্গেট হচ্ছে জামায়াতের আরেক শীর্ষ প্রতিষ্ঠান ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর একে একে ধূলিসাৎ করা হবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফোকাস এবং রেটিনার মতো কোচিং সেন্টারগুলো। আগামী দিনগুলোতে শিবিরের কোনো নেতাকর্মী দেশের মাটিতে কোনো সম্মানজনক চাকরি বা ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, সরকারি চাকরির কথা কল্পনাও করতে পারবেন না। অনেকেই ভেবেছিল এই পুরো ধ্বংসযজ্ঞ চালাতে হয়তো বর্তমান সরকারের 5 বছর সময় লাগবে, কিন্তু তাদের আজকের এই মারমুখী অ্যাকশন মুড দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সর্বোচ্চ 2 বছরের মধ্যেই জামাত শিবিরকে আবারও এই সমাজে একেবারে অনুমানুষ বা অস্পৃশ্য প্রাণীতে পরিণত করা হবে। প্রতিটি কর্মী সমর্থকের জীবনকে জাহান্নাম বানিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। অথচ এই চরম অস্তিত্ব সংকটের মধ্যেও জামায়াতের এমপিরা সংসদের ভেতরে কি করছেন? সংসদের ভেতরে যখন বিএনপির কোনো বাঘা নেতা একটু মিষ্টি সুরে বলেন, আমরা সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করতে চাই, বিরোধী দল ছাড়া এই সংসদ অপূর্ণ, ঠিক তখনই 1 সেকেন্ডের মধ্যে জামায়াতের এমপিরা গোলে জল হয়ে যান, চরম ইমপ্রেসড হয়ে খুশিতে আটখানা হন। এটি হলো জামায়াতের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক দুর্বলতা। তারা বুঝতেই পারছে না যে মুখের এই মধুর বাণীর আড়ালে সরকার আসলেই তাদের চিরতরে শেষ করার এক মরণ মিশনে নেমেছে। জামায়াতকে এখন খুব দ্রুত ঘুম থেকে জেগে উঠতে হবে। বিএনপির সাথে জামায়াতের রাজনীতি যে আর কোনোভাবেই এই সংসদের এসি রুম নিয়ন্ত্রিত কক্ষের মিষ্টি আলাপে সীমাবদ্ধ নেই, তা যত দ্রুত তারা বুঝবেন ততই তাদের মঙ্গল। ফাঁকা বলি আর রোমান্টিক বিবৃতি দিয়ে স্বৈরাচারের হাত থেকে প্রতিষ্ঠান রক্ষা করা যায় না। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।